যেটা প্রথমেই আমরা আলোচনা করছিলাম যে দার্জিলিং জেলাটা এমন একটা অদ্ভুত জেলা যেখানে হিমালয় রয়েছে এবং সমতল রয়েছে। আলোচনা বিস্তৃত করতে গেলে চলতেই থাকবে। আমরা প্রথম পর্যায়টাতে দার্জিলিং পাহাড় নিয়ে বেশ অনেকটাই আলোচনা করে ফেলেছি। আলোচনা চলতে চলতে হয়তো পাহাড় সমতল চলতেই থাকবে, কিন্তু সমতলের একটা ছোট প্রতিবেদন আগে দেখে নিই, তারপর আবার ফিরে আসছি দার্জিলিং জেলাতেই। পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কালিম্পং বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে বরাবরই স্থানীয় রাজনৈতিক দলগুলির প্রভাব বেশি। এখনো পর্যন্ত স্থানীয় দলগুলি 9 বার জয় পেয়েছে। এর মধ্যে অখিল ভারতীয় গোর্খা লীগ এবং জিএনএলএফ 3 বার করে এবং ডিএজেএম 2 বার এবং বিজেপিএম 1 বার জয় পেয়েছে। 4 বার জয় এসেছে নির্দল প্রার্থীদের হাত ধরে। 2011 সালে জিএজিএম প্রার্থী হরকা বাহাদুর ছেত্রী বিপুল ভোটে জয়ী হয়ে নজির গড়েন। 2016 সালে জিএজেএম এর সরিতা রায় তাঁর বিরুদ্ধে জয় পান। 2021 সালে লড়াই আরও হাড্ডাহাড্ডি হয়। বিজেপিএম প্রার্থী রুদেন সাদা লেপচা বিজেপির শোভা প্রধানকে অল্প ব্যবধানে হারান। দার্জিলিং পার্বত্য এলাকার আরও একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হল কার্শিয়াং। এই কেন্দ্রে জাতীয় ও আঞ্চলিক দু ধরনেরই দল ক্ষমতায় এসেছে। অখিল ভারতীয় গোর্খা লীগ এবং গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট 4 বার করে এই আসনে জয় পেয়েছে। মোট 5 বার জিতেছে বামেরা। গোর্খা জনমুক্তি মোর্চা 2 বার জয় পেয়েছে। কংগ্রেস এবং বিজেপি 1 বার করে জিতেছে। গতবার এই কেন্দ্রে জয়ী হন বিজেপি প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা। পাহাড়ের আরও কিছুটা বাকি ছিল, আমারই বলতে ভুল হয়েছে আপনাদের। আমরা আসলে পাহাড় ছেড়ে নামতে, একবার উঠলে নামতে সময় লাগে, বিশেষ করে কলকাতায় যখন এতটা গরম পড়েছে। আমরা কার্শিয়াং কালিম্পং নিয়ে আলোচনাটা এখনও বাকি রেখেছি, তাই ঠান্ডায় উঠেছি যখন অম্লানবাবু আপনার ইচ্ছাটাই পূরণ করি। আপনি পাহাড় থেকে নামতে চাইছিলেন না, আপনার নিজস্ব এলাকা। হ্যাঁ, আমি ভোটের এই পার্সেন্টেজ নিয়ে একদমই আলোচনা করতে রাজি নই। কারণ হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানটা একেবারেই উন্নয়ন এবং স্থানীয় ইস্যু ইত্যাদি সংক্রান্ত, এবং পার্সেন্টেজ নিয়ে যদি আলোচনা করতে যাই না, পার্সেন্টেজের নানা রকমের ব্যাখ্যা হয়ে থাকে। পার্সেন্টেজের পার্সপেক্টিভ সম্পূর্ণ আলাদা জিনিস। ভোটের পার্সেন্টেজ নিয়ে আলোচনা করতে গেলে বিভিন্ন জায়গায় এমন এমন সমস্ত আলোচনা করা যায়, যেটা আমরা এই আলোচনাতে আমাদের জনাদেশে আমরা এটা একদমই কোনো দিনই, আপনি অন্যান্য সময় আসলে বুঝতে পারবেন, পার্থদা বা দেবাঞ্জনবাবু এরা জানে, আমরা একদমই সেটাকে উন্নয়ন এবং উন্নয়ন কেন্দ্রিক এবং ওখানকার ভৌগোলিক এবং রাজনৈতিক চরিত্র নিয়ে থাকি। কালিম্পং এবং কার্শিয়াং নতুন নতুন জায়গা উন্নয়ন এই বেড়াতে যাওয়ার তৈরি হচ্ছে, এটা একটা ইতিবাচক দিক বলে আমার মনে হয়। তৈরি হচ্ছে, কিন্তু সেই তৈরি হওয়ার পিছনে কোনো কিছু নষ্ট হচ্ছে কি না এটা জানাটা আমার খুব ইচ্ছে। তার কারণ হচ্ছে আমি যাইনি কোনো দিন এই নতুন নতুন জায়গাগুলোতে। এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি কিন্তু বলেছিলেন এই যে নতুন নতুন জায়গাগুলো আমরা এক্সপ্লোর করব, এবং এটাও ঠিক যে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে হোমস্টে ব্যাপারটা খুব পপুলারাইজ হয়েছে, যেটা ঘটনা, সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু যেটা জানার বিষয় সেটা হচ্ছে, আবার আমি ওই জায়গাতেই আসব, যে বিদ্যুৎ, জল, পানীয় জল, যাতায়াতের রাস্তা, এই যে জিনিসগুলো একটা সামগ্রিকভাবে পাহাড়টাকে একটা পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পৃক্ত করা, এই পশ্চিমবঙ্গের সঙ্গে পাহাড়টাকে সম্পৃক্ত করা শুধুমাত্র এখান থেকে কিছু বাবু বিবি গাড়ি নিয়ে যাবে এবং সেখানে গিয়ে তাদের নিজস্ব পদ্ধতিতে উচ্ছ্বাস প্রকাশ করবে এবং ফিরে চলে আসবে। এর বাইরে ওইখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের কতটুকু সম্পর্ক তৈরি করা গেছে? সম্পর্ক তৈরি করা গেছে, এবং তার মানে ব্যাক অফ দ্য মাইন্ডে বলতে হয় কি সম্পর্কটা কি অবনতি ঘটেছে?
মানে আপনি কি প্রশ্নটা এভাবে না না, করতে চাইছেন? কোনোদিন অবনতি কোনোদিন কি মানে অবশ্যই দীর্ঘদিন তার ভৌগোলিক চরিত্র আলাদা, তার ভাষাটা আলাদা, কিন্তু তারা এই বাংলার এবং আমি যেরকম দীর্ঘদিন ধরে পাহাড়ে বসবাস করছি, আমার এক মুহূর্তের মধ্যে মনে হয়নি যে আমি কোনো তাদের থেকে অ্যালাইন। এবার আপনার আসি, মনে হয়নি, আপনার মনে হওয়ার কথাটা বলছি না। না এখানে আপনি পাহাড়ে যদি সেটি চাপিয়ে দেওয়ার মতন করে যদি ভাবনা থাকে তাহলে সেটি একটি বিষয়। না না। যেহেতু আমি ওখানকার মানুষ এবং শুধু পাহাড় নয়, শিলিগুড়িতে বহু গোর্খা জনজাতি রয়েছে, তারা অনেক শপিং মল, দোকান বাজারে তাদের রয়েছে, তারা বাংলা ভাষায় কথা বলছে, আমরাও তারা নেপালি ভাষায় তাদের প্রত্যুত্তর দিচ্ছি, তার মধ্যে কোনো বিভেদ নেই। দেখুন, বিভেদটা একটি কনস্ট্রাকশন, যখন আমরা করি বিভেদটা একটি কনস্ট্রাকশন, ন্যারেটিভ তৈরি করা হয়, আর ন্যারেটিভ তৈরি করা একটা পার্টিকুলার পারপাসে তৈরি করা হয়। এইবার হচ্ছে রোড। আমার যদি পাহাড়ের যদি হোমস্টে পরিসংখ্যান দেখি, সরকারি পরিসংখ্যান দেখি, যে ওয়েবসাইটে গিয়ে দেখবেন কালিম্পং হচ্ছে হায়েস্ট নাম্বার অফ হোমস্টে। আর সেটি কিন্তু এই ডেভেলপমেন্ট হচ্ছে 18 সাল থেকে হোমস্টেটা কিন্তু শুরু হয়, এবং অনেক থাবার আশেপাশে হোমস্টের যে লিজের দেওয়া এবং তার অন্যান্য বিষয়গুলোকে সহজ করে দেওয়া, এবং ট্যুরিজম, যেই ট্যুরিজমকে আমরা তিস্তার যে কথা বলছি, যে ট্যুরিজমের সেটাকে রিল্যাক্স করে দেওয়া, অর্থাৎ লোকাল মানুষের ইনভলভমেন্ট। যখন পাহাড়ে মানুষ আসে হোমস্টেতে, হোমস্টে কিন্তু কালিম্পং টাউনে নয়, না। দার্জিলিং শহরে নয়, প্রত্যন্ত জায়গায়। আপনি কি এখন তো অনেক ভাইরাল ভিডিও হয়, আপনি দেখেছেন কার মোটর সাইকেলটা ভেঙে গিয়েছে, পাচ্ছে না, কি কষ্ট করে কি পড়েছে, বলেনি। তারা বলেছে সুন্দর পথ দিয়ে গিয়েছে, কে এগোতে অতি উৎসাহে কেউ কিছু মানুষ হয়তো মারা গিয়েছে অক্সিজেনের অভাবে, সেটি আলাদা বিষয়। কিন্তু সেখানে এটি প্রশ্ন আসেনি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি কারণ রোডটি খারাপ, ব্যাপারটি তাও নয়। এবার আছে জল। দেখুন, ভৌগোলিক কারণে জলের একটি সমস্যা আছে, এটি অস্বীকার করা যাবে না। আমি পাহাড়ে থাকি, জলটাকে আমরা যখন কলকাতা শহরে জলটি বরিশা ধারা মাঝে যে জল বইছে, আমরা জলটাকে একটি সিস্টেমেটিক ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে আসতে হয়, এটি একটি ফ্যাক্টর রয়েছে, তার চেষ্টা চলছে। কারণ এই জলটি চাইলে তো আমি শর্ট করে মেগা প্রজেক্ট, সেটি রাজ্য সরকার নয়, এটি কেন্দ্রীয় সরকার, এবং বড় একটি প্রজেক্টের মাধ্যমে রয়েছে, যেটি দার্জিলিংয়ে এই জলের সমস্যা অত্যন্ত মারাত্মক। গ্র্যাজুয়ালি আমি যদি কার্শিয়াং ফিরে আসি, জলের সমস্যাটা অনেকটা কম, কালিম্পংয়ে কম্পারেটিভলি অনেকটা ভালো, কারণ সেখানে ডেমোগ্রাফিক যে প্রেশারটা কালিম্পংয়ে অনেকটাই কম, এবং কালিম্পংয়ে একটি যেটা রয়েছে সেটা হচ্ছে ধারা। পাহাড়ের ধারা বলতে কি বোঝায়, যে পাহাড়ে ন্যাচারাল একটা ফ্লো আছে, যেটি কালিম্পং যে ব্লেস একটি এলাকা, যেখানে ধারাতে জলটা পাওয়া যায়। আমরা বহুকাল সেই ওই বাগধারা, বিখ্যাত যে ধারা রয়েছে, বাগধারা জল খেয়েছি, সেখানে কিন্তু আরও প্রয়োজন পড়ে না। আমি এখনও সে বাগধারা জল খাই, কোনো সমস্যা নেই। জলের একটি সমস্যা রয়েছে, রোডের সমস্যা সে কিন্তু নেই। আর এবার আসি ইলেকট্রিসিটির সমস্যা এবং তার সমাধান, এটি জাতীয় প্রশ্ন, এটি একটি জাতীয় প্রশ্ন। কারণ ইলেকট্রিসিটি উৎপাদনের অংশটা সমূহভাবেই রাজ্য সরকার ওখানে করে না, তবে হাইড্রো ইলেকট্রিকের প্রজেক্ট হয়েছে। তবে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আমরা বলবো যে রাস্তাটি আজকে কেন্দ্র সরকার নিয়েছে, তার বড়টি কারণ কিন্তু এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জন্য, যেখান থেকে মাটি কিন্তু পাহাড়ের তলা থেকে সরে গিয়েছে। তার জন্যই কিন্তু এই যে আমাদের গরুবাথান থেকে পেডং হয়ে যে সিকিমের রাস্তা, সে রাস্তা কিন্তু করা হয়েছে সিকিউরিটি প্রয়োজনে। এই রাস্তা কিন্তু থাকবে না, কারণ প্রতিনিয়ত সে তিস্তা তার নিজস্ব ফ্লোতে এগিয়ে চলছে, এবং এই প্রজেক্টটা যেহেতু বহুকাল পূর্বে নেওয়া হয়েছে, এখন কোন সরকার নিয়েছে সেটা পরিসংখ্যান দেখলে দেখা যাবে, সেটি আপনাদের সরকার, আপনাদের যদি প্রিয় সরকার বলে থাকে, সেটি আপনার দায়ভার সেটা নয়, কিন্তু এটি প্রজেক্ট নেওয়া হয়েছে। তার জন্যই এই ম্যাসিভ টাকা কিন্তু আমাদের বর্ষায় কিন্তু তিস্তার জলে চলে যায়। এটা তো এইভাবে তো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার করা যায় না, কারণ এটা দেশটা ভারতবর্ষ। হ্যাঁ, এইটি একটি সাস্টেনেবিলিটি প্রশ্ন। দেশটি ভারতবর্ষ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেশটিকে যদি অন্যভাবে ব্যবহার করার চেষ্টা করেন, যে আমার সিআইডি, আমার এনআইএ আসার আগে অমুককে ধরে ফেলেছে, এই ধরনের মনস্তত্ত্বের মধ্যে আপনিও থাকবেন না। আপনি একজন লেখাপড়া জানা মানুষ, দয়া করে এইটার মধ্যে ঢুকবেন না। এটা বলতেন যত কম ঢোকা যায় ততই ভালো।
এটা একটা আন্তর্জাতিক সীমান্তের জায়গা, সেখানে কি করতে হবে সেটা জেনে বুঝেই নিশ্চয়ই কোনো সরকার সেটা, এবং দেশের সরকার সেটা কন্টিনিউটি চলে, সেটা যদি ইউপিএ সরকার নিয়ে এখানে থাকে একটু সেটা পরবর্তী আমার একটু সরকার। ছোট্ট বক্তব্য আছে, সেটা হচ্ছে প্রথমতই যেটি উনি বললেন অম্লান বাবু, উনি ওনার পার্সপেক্টিভে বলেছেন যেই হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্টের কথা বলা হয়েছে, আমি ওইখানে অনেকবারই দার্জিলিংয়ে গেছি, ওটার একটা ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে আমাদের ডিপ্লোম্যাটিক দিক থেকে, কারণ ওই জায়গাটা শেয়ার করছি আমরা ভুটানের সাথে, নেপালের সাথে, এবং তার করিডোরটা চীনের সাথেও যুক্ত, সুতরাং সেক্ষেত্রে ন্যাশনাল ইন্টারেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনার সঙ্গে আমি এক অর্থে সহমত যে ডেফিনেটলি স্থানীয় কিছু সমস্যা হচ্ছে, কিন্তু আমার নেশন প্রায়োরিটি দিতে হবে। ওই স্ট্র্যাটেজিক জায়গাটা স্পেশালি আপনারা জানেন, আমরা সবাই জানি, এই বাংলাদেশের আনরেস্টের পরে, চিকেন নেক হওয়ার পরে চীনের সাথে ওই জায়গাটার একটা আড়াআড়ি সম্পর্ক রয়েছে, এবং ওখানে নেপাল এবং অত্যন্ত ভালনারেবল জায়গা, ওখানে ড্রাগসের সমস্যা রয়েছে, আন্তর্জাতিক পাচার চক্র রয়েছে, এবং অ্যান্টি ইন্ডিয়ান ডিপ স্টেটের একটা তথ্য পাওয়া গেছে বিভিন্ন ক্ষেত্রে ওই জায়গাটা দিয়ে। সুতরাং এমতো অবস্থাতে ন্যাশনাল ইন্টারেস্টের জন্য হয়তো ওখানে স্থানীয় কিছু সমস্যা হচ্ছে, কিন্তু ওখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারভেনশন এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সের ইন্টারভেনশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনি বললেন আর কি। না, মানে সমস্যাটা হচ্ছে এইখানেই, মাননীয় দর্শক, আমরা যখন দার্জিলিং জেলা নিয়ে আলোচনা করব এবং যখন দার্জিলিং জেলার প্লেনস নিয়ে আলোচনা করব, তখনই যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনটা কে জিতবেন, কে হারবেন, কে কটা আসন পাবেন, কি না পাবেন, ইমমেটেরিয়াল, কিছু মনে করবেন না অম্লানবাবু, এই যে পশ্চিমবঙ্গের নির্বাচনটার সঙ্গে দেশের নিরাপত্তা জড়িয়ে আছে না, এই আপনার এই কথাটার সঙ্গে না এটা জড়িয়ে যায়। মুশকিলটা হচ্ছে কি, যে আপনাকে এটা ভাবতে হবে যে এটা পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের একটা অংশ, অতএব ইউপিএ সরকার কি সিদ্ধান্ত নিল বা এনডিএ সরকার কি সিদ্ধান্ত নিল, বিষয়টা সেখানে নয়। সেই জায়গাতে গিয়ে আপনি ইউপিএ এনডিএর মধ্যে একটা খটাখটি লাগানোর চেষ্টা করবেন, ব্যাপারটা সেখানে নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে জায়গাটা কোনটা, যে জায়গাটাকে নিয়ে আমরা আলোচনা করছি সেটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট জায়গা। সেটা মমতা কি ভাবলেন বা ভাবলেন না, দ্যাট ইজ ইমমেটেরিয়াল। কি হলো বা না হলো সেটা দ্যাট ইজ ইমমেটেরিয়াল। আমরা চিকেন নেকে গিয়ে খবর করি, সেটা দেশের স্বার্থে, সেটা মমতার স্বার্থে নয়, তৃণমূল কংগ্রেসের স্বার্থেও নয়, বিজেপির স্বার্থেও নয়, কংগ্রেসের স্বার্থেও নয়। এই বিষয়টা যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন, ততদিন পর্যন্ত তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন, তার বাইরে তিনি উঠতেও পারবেন না, আমরা তার বাইরে তাকে উঠতেও দেব না। মানে খবরের পার্সপেক্টিভে সমস্যাটা তাকে নিয়ে হয়ে গেছে এটাই। কারণ ওইখানে যে মানুষগুলো আছেন, সেই মানুষগুলো শোনা যাচ্ছে গতকাল তারা আর্মির ভেহিকেলের ওপরে আক্রমণ করেছেন। না, আমাদের আমরা এই খবরটা করিনি, কারণ এই খবরটা করা মানে হচ্ছে ভারতবর্ষের সেনাবাহিনীর একটা নেতিবাচক খবর। এটা বলা যায় না যে আমার সিআইডি খপ করে ধরেছে এনআইএ, কালকে উনি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তখন তো এনআইএটা ওনাকেই পরিচালনা করতে হবে। এক্স্যাক্টলি, এই রিসেন্ট যে পশ্চিমবঙ্গে আলাদা কোনো না, republic আমি নয়। কিন্তু পথের আলোচনা আপনি ঠিক পথে এগোচ্ছেন, তবে যেটি আলোচনা হয়েছিল, যে পথের কথা হয়েছিল, যে অল্টারনেট রুটের কথা বলছিল, সেটাই আমি বলেছি, সেটির কিন্তু অনেকদিন আগে সেই কাজটি শুরু হয়ে গেছে, কিন্তু হ্যাঁ হবে অল্টারনেট হয়ে, তাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই। কোথায় মাটি সরে গেছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে না, কি খরচা করতে হবে? এই খরচাটা যে বলছি, যে কেন্দ্রীয় সরকার টাকাটা দিয়েছে, সে কেন দিয়েছে, সেটা হচ্ছে যে রোডটা কনস্ট্রাকশন হচ্ছে, তার হবে, একটা করার নেই। ন্যাচারাল ফ্লো নষ্ট হয়েছে। হ্যাঁ, না, এখানে তার- এখানে জাস্ট আমি দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটা সময় ছিল, এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত শুধু নয়, এটা সেই সময় যারা সামরিক বিশেষজ্ঞ ছিল Exactly. তারাও যেটা না, না, সেটা না, সেটাকে মনে হচ্ছে যে এটা তাদের বিরোধিতা যেটা করে বক্তব্য কলকাতায় ছিল এসেছে। যে বর্ডার এরিয়াগুলোতে ইনফ্রাস্ট্রাকচারে খুব একটা উন্নতি যেন না করা হয়। কেন না করা হয় না, চীন যদি চলে আসে, ওই ইনফ্রাস্ট্রাকচারটা, ওই অত উন্নত ইনফ্রাস্ট্রাকচারটা পেলে সে আরও তাড়াতাড়ি আমাদের মধ্যে ঢুকে যেতে পারে। কিন্তু ক্রমে ক্রমে যত সময় গেছে ওই চিন্তার পরিবর্তন হয়েছে, এখন বলছে যে না, আমাদের সুবিধের জন্য যখন আমরা আস্তে আস্তে স্ট্রং হচ্ছি, তাহলে আমাদের বর্ডার এরিয়াতে ইনফ্রাস্ট্রাকচারটা বাড়াতে হবে, যাতে কিনা এবার আমরা উল্টো দিকে যেতে পারি।